মাধব, বলছি এর থেকে তো গরুর গাড়ি করে চলে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারতাম। এত ধীরে ধীরে চালালে কি করে হবে বলো তো? তুমি তো ভালো মতনই জানো যে কালকে আমাকে আবার হেড অফিসে হাজিরা দিতে হবে। হ্যাঁ স্যার, জানি বই কি। আপনি কোনো চিন্তা করবেন না, একদম সময় মতো পৌঁছে দেব। আসলে জঙ্গলের পথ তো, এই পাকা রাস্তা খুঁজে পেয়ে গাড়ি চালানো ভারী ঝুঁকি, বুঝতেই তো পারছেন। বেশি জোরে চালালে আবার কখন কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আহ, রাত বিরেতে যত বাজে কথা। চালাও চালাও, যেভাবে চালাচ্ছিলে সেভাবেই চালাও দেখি। রাতের খাবারটাও এখনো পর্যন্ত খাওয়া হলো না, এর মধ্যে যা ঘুম পাচ্ছে। তা আপনি একটু ঘুমিয়ে নিন না স্যার, আমি বরং সামনে কোথাও খাবার দোকান দেখলে গাড়ি থামিয়ে ঠিক জাগিয়ে দেবো। আচ্ছা বেশ, তাহলে আমি একটু ঘুমোই। গ্রামের পথে আজ প্রায় 10 বছর পর আসা। রাস্তাঘাট সম্পর্কে খুব একটা বেশি ধারণা নেই। মাধবের কথা মতো সেজন্য জব্বর ঘুম দেওয়ার তোড়জোড় শুরু করে দিলাম। আরাম করে সিটে বসে হেলান দিয়ে আধারে ঢাকা গাছগুলোর দিকে চেয়ে থাকতে মন্দ লাগছে না। আজ থেকে প্রায় 10 বছর আগে আমাদের পৈতৃক ভিটেটাও ছিল এরকম এক গ্রামেই। সেখান থেকে কলেজ পাশ করে সেই যে বিদেশে চলে গেলাম, এরপরে আর এই মুখ হওয়া হয়ে ওঠেনি। দাদার আমি চলে যাওয়ার কিছু বছরের মধ্যেই বাবা মাও গ্রামের জায়গা জমি বিক্রি করে দিয়ে শহরে ফ্ল্যাট কিনে চলে আসে। কখন যে চোখ লেগে এসেছে বুঝতে পারিনি। ঘুম ভেঙে দেখি গাড়িটা একটা পুকুর পাড়ে থেমে রয়েছে। ড্রাইভিং সিটটা ফাঁকা। আশেপাশে তাকিয়ে মাধবের টিকিটাও খুঁজে পেলাম না। মাধব, আরে ও মাধব, কোথায় গেলে? বেটা নিশ্চয় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে। একবার বলে যাবে তো, আজব ছেলে। এই বন জঙ্গলের রাস্তায় এ কি? এই পুকুরটা তো কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। আরে কে পা ধরে রেখেছো আমার? ছাড়ো ছাড়ো বলছি, খুব লাগছে। সঞ্জয়, সঞ্জয় ভাই, আমি মারা যাব, আমায় বাঁচা। এভাবে ফেলে রেখে যাস না ভাই, বাঁচা আমাকে। পুকুরের মধ্য থেকে একটা গোগানির স্বরে কারো কাতর আর্তনাদ ভেসে আসছে। আমাকে আকুল স্বরে ডাকতে থাকে সে। এই গলা যে আমার বড্ড চেনা। যতই পা ছাড়ানোর চেষ্টা করছি, হাত দুখানা যেন পায়ে একদম চেপে বসেছে। স্যার, ও স্যার, স্যার কি হলো? স্বপ্ন দেখছিলেন বুঝি? ইস, একেবারে ঘেমে গেছেন তো। মাধবের ডাক শুনে তড়িঘড়ি উঠে বসলাম। তাহলে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? কিন্তু এই পুকুর, এই কণ্ঠস্বর সবই যে আমার খুব চেনা। মনে হচ্ছিল যেন কোনোভাবে ঠিক 10 বছর আগের সময় পিছিয়ে গিয়ে থমকে দাঁড়িয়েছে। ইস, মাধব ঠিকই বলেছে, ঘামে ভিজে ষাটখানার অবস্থা খুবই শোচনীয়। এইসব ভাবতে ভাবতে মাধব আবারও বলে ওঠে, ও স্যার বলুন না, ওভাবে চিৎকার করে উঠলেন কেন? খুবই ভয়ের স্বপ্ন ছিল বুঝি? আহ, বড্ড কথা বলো তুমি। সারাদিন শুধু বক বক আর বক বক। চুপচাপ গাড়ি চালাও দেখি। সেটা বলার জন্যই তো আপনার ঘুম ভাঙালাম। গাড়ির তেল শেষ হয়ে গেছে, কি করে গাড়ি চালাবো? মানে এত তাড়াতাড়ি তেল শেষ হলো কি করে? সকালেই না বেরোনোর আগে ফুল ট্যাঙ্কি তেল ভরলাম। তারপর থেকে তো গাড়ি চলেই যাচ্ছে স্যার, 12 ঘন্টার উপর হয়ে গেল। আপনাকে বারবার বললাম কিছুটা তেল নিয়ে নিন আলাদা করে। আপনি বললেন রাস্তায় পেট্রোল পাম্প পেয়ে যাব। গ্রামের রাস্তায় এভাবে পেট্রোল পাম্প পাওয়া যায় কি আর? আপনি বলুন। আচ্ছা বেশ, মানছি ভুলটা আমারই হয়েছে, বোঝা উচিত ছিল। আসলে এতদিন পর এ রাস্তায় এসেছি তো, কিন্তু এখন কি করা যায় বলো দেখি। ওই দেখুন বাবু, জঙ্গলের ভেতর থেকে কেমন একটু আলো দেখা যাচ্ছে। বোধহয় কারো বাড়ি রয়েছে ওখানে। মাধবের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালাম। সত্যি তো, ঝোপঝাড়ের আড়াল দিয়ে টিম টিম করে একটা আলোর রেখা দেখা যাচ্ছে। দরজা খুলে বেরিয়ে দেখতে যাব,
হঠাৎ আপাতমস্তক চাদর মুড়িতে এক লোক হ্যারিকেন হাতে যেন অন্ধকার ফুঁড়ে এসে দাঁড়ালো। বলল, কি বাবু, আপনাদের কোনো বিপদ হয়েছে কি? কে আপনি? ওই যে আলো দেখতে পাচ্ছেন, ওইখানে আমি থাকি। কাজ ছেড়ে বাড়ি ফিরছিলুম। এত রাতের বেলায় এদিক পানে তো আর কেউ আসে না, তাই ভাবলুম একবার শুধিয়ে দেখি কোনো বিপদ হয়নি তো। ও তাই বলুন, একদম পিলে চমকে উঠেছিলাম। বিপদ মানে বিপদ? গাড়ির তেল শেষ হয়ে গেছে মাঝ রাস্তায়। আশেপাশে কোনো পেট্রোল পাম্প জানা আছে আপনার? হাসালেন বাবু, এই গ্রামগঞ্জে পেট্রোল পাম্প? উফ, বড্ড বিপদে পড়লাম দেখছি। এখান থেকে কিছু দূর গেলে বোতল করে তেল বিক্রি করে একটা ছোট চায়ের দোকানে, আপনাদের মতো দূরপাল্লার যাত্রীদের জন্য। কিন্তু তার রাত তো অনেক হলো, সে দোকান এখন খোলা পাবেননি। তাহলে এখন উপায়? দাদা বলছে যে আপনার বাড়িতে যদি রাতটা কাটিয়ে দেওয়া যেত কোনোভাবে, সকাল হতেই বেরিয়ে পড়বো আমরা। বুঝতেই পারছেন, বড্ড বিপদে পড়েছি। আচ্ছা বলছি, আমি যদি আপনার কর্তামশাইকে একটু অনুরোধ করি, বুঝতেই পারছেন একটা বিপাকে না পড়লে এতবার করে বলতাম না। লোকটা কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা বেশ, এত করে যখন বলছেন তখন গিয়ে দেখুন একবার। সত্যিই তো, এই রাতের বেলা ভরা জঙ্গলে জন্তু জানোয়ারের মাঝে কোথায় আর বা যাবেন? লোকটাকে অনুসরণ করে আমি আর মাধব অনেকটাই ঝোপঝাড় পেরিয়ে শেষমেশ একটা খালি জায়গায় এসে দাঁড়ালাম। জঙ্গলের ঠিক মাঝ বরাবর এক চিলতে জমি, তার উপর দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বাড়ি। বাড়িটাকে দেখতে বেশ স্বাভাবিক, দেখে মনে হচ্ছে যেন আদিকালের কোনো জমিদার বাড়ি। মাধব অবাক হয়ে সে বাড়িটার দিকে তাকিয়ে থাকলেও আমার মনটা কেমন যেন আনমনা হয়ে রয়েছে। বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা এক অশ্বত্থ গাছ, তার দিকেই থেকে থেকে মন চলে যাচ্ছিল। ঘোর কাটল মাধবের কথাই। উরি বাস, আপনার বাড়ি তো দেখছি একদম এলাই ব্যাপার মশাই। আহা, বললাম না বাবু, এ আমার বাড়ি নয়, আমি তো চাকর মাত্র। আপনারা এখানে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে বাবুর সাথে কথা বলে দেখি উনি কি বলেন। তেমন হলে নয় ওদিকে ঠাকুর দালান আছে, সেখানে রাত কাটিয়ে দেবেন। তা দাদা, আপনার নামটাই জিজ্ঞেস করা হয়নি। আপনারা আমাকে কানাই বলেই ডাকতে পারেন, বাবুও তাই বলেন। আচ্ছা বুঝলাম, তা কানাই, বলছি যে ঠাকুর দালানে রাত কাটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু খুব জল তেষ্টাও পেয়েছে। আমার মনে হয় আমি যদি গিয়ে তোমার বাবুর সাথে কথা বলি, তবে উনি আমাদের অবস্থাটা ভালোভাবে বুঝতে পারবেন। আমার কথা শুনে কানাই আবার কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবল, তারপর বলল, বেশ চলুন, আমারও কেমন যেন মনে হচ্ছে বাবুর আপনাকে বেশ পছন্দই হবে, আসুন আমার সাথে। কানাইয়ের পিছু পিছু আবারও চললাম। সদর দরজায় ধাক্কা দিতে ক্যাচ করে এক তীব্র আওয়াজ তুলে দরজাটা খুলে গেল, আর আমাদের চোখের সামনে প্রকাশ পেল এক বনেদি জমিদার বাড়ির অন্তরাল। আমাদের মুখের ভাষা বিস্ময়ে লোপ পেয়েছে। চারদিকে তাকিয়ে দেখে যাচ্ছি সে বাড়ির জৌলুস। গ্রামাফোনে একটা করুণ ভায়োলিনের শব্দ। এত সুন্দর আসবাবপত্রে নিখুঁতভাবে সাজানো বাড়িটার উপরে কেমন জানি একটা মলিন দুঃখের পরত পড়ে রয়েছে। আপনারা বসুন, আমি আসছি। রাত অনেক হলো তো, বাবু ঘুমিয়ে পড়েছেন কিনা আবার গিয়ে একবার দেখে আসি। বাড়ির মাঝ বরাবর উঠে গেছে একটা মেহগনি কাঠের সিঁড়ি, তার আশেপাশে সুন্দর করে বসার জায়গা করে দেয়া রয়েছে। কানাই আমাদের সেখানে বসতে বলে উপরে চলে গেল। সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু তৈলচিত্র,
সেগুলো দেখতে দেখতে গিয়ে বসলাম কানাইয়ের দেখিয়ে দেয়া সেই জায়গাটায়। কি বুঝছেন স্যার, এই সুযোগে আমাদের রাজবাড়ির খাবার খাওয়া হয়ে যাবে, কি বলেন? থামো দেখি, চুপচাপ বসো, দেখো যদি থাকতে দেয় সেই বেশ। হঠাৎ করে দেয়ালে টানানো একটা তৈলচিত্রের দিকে আমার চোখ গেল। তার দু চোখে যেন জমে রয়েছে আষাঢ়ের মেঘ। তবে এই মুখ যে আমার বড্ড চেনা। এই যে, চলুন বাবু, আপনাদের নিয়ে আসতে বলেছেন বাবু, দেখা করতে চান। এরকম অচেনা অজানা এক বাড়িতে আমার এক চেনা মানুষের পোর্ট্রেট এলো কিভাবে? খটকাটা যেন কিছুতেই মন থেকে দূর হচ্ছে না। তবুও কানাইয়ের পেছন পেছন চললাম বাড়ির মালিকের সাথে দেখা করতে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই প্রথম ঘরটিতে কানাই ঢুকল, তার পেছন পেছন আমরাও। গ্রামাফোনের শব্দটা এই ঘর থেকেই ভেসে আসছে। ঘরের মধ্যে একজন মাঝারিকায় অভয়বের পুরুষ পেছন ফিরে এক ক্যানভাসে ছবি আঁকছেন। কানাই বলল, বাবু নিয়ে এসেছি উনাদের। লোকটা কানাইয়ের ডাক শুনে ছবি আঁকা থামিয়ে ঘুরে তাকালো। সে আমার দিকে ঘুরে তাকাতেই আমি একদম চমকে উঠলাম। হে যে সুভাষিস, তুই? এতদিন পরে তাহলে ভাগ্য তোকে এনে আমার সামনে দাঁড় করিয়ে ছাড়লো। তোর এখানে এত বড় বাড়ি কিভাবে, আর কবে থেকে? এ বাড়ির কথা তো আগে জানতাম না। সে তো 20 বছর ধরে আমার অনেক কিছুই তুই জানিস না। অভিষেকের কথাগুলো শুনে চুপ করে রইলাম। ঠিকই তো বলেছে ও। 10 বছর আগের সে রাতের পরে আমাদের বন্ধুত্বের তারটা কেটে যায়। আমিও তার 2 দিন পরে ব্যাগপত্তর গুছিয়ে পাড়ি জমাই বিদেশে। বহুবার মনে হয়েছে একবার খোঁজ নিয়ে দেখি কেমন আছে ও, সে রাতের প্রভাব কিভাবে পড়েছে তার জীবনে। কিন্তু এক অপরাধ ভূত আমায় কুড়ে কুড়ে খেয়েছে যে হাজার চেষ্টা করেও ওর সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। আমায় চুপ থাকতে দেখে অভিষেক বলল, কিরে সঞ্জয়, অত আকাশ পাতাল কি ভাবছিস? না মানে, তোর সাথে যে এভাবে দেখা হয়ে যাবে কোনোদিন আশা করিনি। আমি তো এখানে থাকি না, আর অনেক দূরে বাস আমার। বাড়িঘর কানাই সামলায়। শুধু কিছু বিশেষ দিনে আমি এখানে আসি। আজও তেমনই একটা রাত। নিচে একটা পোর্ট্রেট দেখে এলাম সুবর্ণাদির। এই বাড়িটা দিদির শ্বশুরমশাই বানিয়েছেন। ওনার মৃত্যুর পর থেকে আমি এখানে থাকি। আচ্ছা, এই ব্যাপার। তার সুবর্ণাদি আর জামাইবাবু এখানেই থাকেন বুঝি? ওনাদের দেখছি না তো কোথাও। কানাই বলছিল অনেক দূর থেকে তোরা এসেছিস। সকাল থেকে তোরা নাকি গাড়িতেই। যা, একটু বিশ্রাম করে নে। পুরনো কথা আলোচনা করার জন্য তো পুরো রাত পড়ে রয়েছে। তা যা বলেছিস। কতদিন বাদে দেখা হলো বলতো? যা কানাই, ওদের ঘর আর গোসলখানাটা দেখিয়ে দে, আর রান্না চড়া। ভালো মতো স্নান করে কানাইয়ের দেখিয়ে দেয়া ঘরে এসে বসলাম। মাধব ততক্ষণে একটা খাটে নাক ডেকে শটান ঘুম দিয়েছে। তার বীভৎস নাক ডাকার শব্দে একটু বিরক্ত হচ্ছিলাম বইকি, কিন্তু কি আর করা যাবে। রাতটা কোনো রকমে কাটিয়ে নেই। একটা বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছিলাম। এমন সময় কানাই ঘরে ঢুকলো এক থালা খাবার সাজিয়ে। বললাম, সে কি কানাই, এ তো এলাহি ব্যাপার, এত কিছু? বাবু বললেন আপনি ওনার অনেক দিনের বন্ধু, ভালো মতো যত্ন আত্তি করতে। তা তোমার বাবু কোথায়? অভিষেক খাবে না আমাদের সাথে? বাবুর সময় একটু আলাদা। আমি চলে এখন দাদা বাবু, ভালো করে খাবেন, শেষের খাবার বলে কথা। মানে কি বললে তুমি? না মানে, এ বাড়িতে আজই আপনার শেষ খাবার কিনা, কাল তো 7 সকালে বেরিয়ে যাবেন। এই বলে কানাই ঘর থেকে বেরিয়ে গেল। লোকটার চালচলন কেমন অদ্ভুত ঠেকছে সে প্রথম থেকেই। যেখানে সেখানে হঠাৎ করে ভূতের মতন উদয় হচ্ছে, সে রাস্তা থেকে দেখে যাচ্ছি। মাধবকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু ব্যাটা এমন ঘুম দিয়েছে
মনে হচ্ছে খিদা তেষ্টা সব ভুলে মেরে দিয়েছে। নিজের খাবার শেষ করে মাধবের খাবারটা তার পাশের টেবিলে রেখে দিয়ে আবারও বইটা নিয়ে বসতে যাব, হঠাৎ শুনি বাইরে কোথাও থেকে ভেসে আসছে এক মহিলার কান্নার আওয়াজ। সে কান্না এতটাই করুণ যে শুনে যে কারোর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন 12:10 বাজে। যবে থেকে এসেছি এই বাড়িতে কাউকেই দেখতে পাইনি। তাহলে কে কাঁদছে এভাবে? সুবর্ণাদি নয় তো? তাহলে কি এত বছরেও সুবর্ণাদির জীবনে কিছুই বদলায়নি? ঘর থেকে বেরিয়ে দেখতে গেলাম, এত বড় বাড়িটা ডুবে রয়েছে অন্ধকারে, আর কান্নার আওয়াজটা যেন বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। শব্দটা অনুসরণ করে একটা ঘরের সামনে এসে পৌঁছতেই শুনতে পেলাম চাপা গলার শব্দ। বেশ বুঝতে পারলাম সুবর্ণাদি আর তার স্বামীর মধ্যে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। কি ভেবেছিলে তুমি আর তোমার বাবা? আমি কোনোদিন জানতে পারবো না? কি শুরু করেছো? বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে, একদম চুপচাপ, বুঝেছ? এ বাড়ির পুরুষেরা কি করছে তাতে নাক গলাতে এসো না। নাক গলাতে আসবো না? গ্রামের বাচ্চা মেয়েগুলো বিশ্বাস করে তোমাদের এনজিওর ভরসায় কাজের সন্ধানে পড়াশোনা করতে শহরে যায়, আর তুমি আর তোমার বাবা তাদের এরকম সর্বনাশ করো। আমি কালই গ্রামের সবাইকে বলে দেবো তোমরা এনজিও না পতিতালয় চালাও। খুব বার বেড়েছে না তোর? গ্রামের সবাইকে বলে দিবি? দাঁড়া, তোর ওই মুখ আমি সারা জীবনের মতো বন্ধ করে দেব। ছাড়ো 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 বলছি, লাগছে, আমি শ্বাস নিতে পারছি না, ছাড়ো। তার গলাটা কেমন নিস্তেজ হয়ে আসতে থাকলো। আর থাকতে পারলাম না, এক ধাক্কায় দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকলাম সুবর্ণাদিকে বাঁচাতে। কিন্তু এ কি, ঘরের ভেতরে তো কোনো মানুষ নেই। কিন্তু যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল ভয়ে। দুটো কঙ্কাল নিজেদের মধ্যে কথা বলছে। আমাকে ঘরের ভেতরে ঢুকতে দেখে মহিলা কঙ্কালটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। তখনই বাইরে থেকে ভেসে আসলো অভিষেকের গলা। ওকে ছেড়ে দে দিদি, ওর বিচার আমি করব। কঙ্কালটা হাওয়ায় মিলিয়ে গেল আর অভিষেক আমার সামনে এসে দাঁড়ালো। অভিষেক, এসব কি হচ্ছে? জানিস না, কিচ্ছু বুঝতে পারছিস না তাই না? সেদিনের রাতটা তোর মনে নেই নিশ্চয়ই? একবার চেয়ে দেখ এই ছবিগুলোর দিকে, কিছু মনে পড়ে কিনা। ঘরের চারিদিকে সাজিয়ে রাখা অনেকগুলো ক্যানভাস, অভিষেকের আঁকা ছবি। কিন্তু সুবর্ণাদি কোথায়, আর তার বরই বা কোথায় গেল? এসব আকাশ পাতাল ভেবে যাচ্ছি। এমন সময় এক অলৌকিক আলোয় আলোকিত হয়ে উঠল ঘরের ভেতরটা। ক্যানভাসের ছবিগুলো সে আলোয় চোখের সামনে যেন জল করে উঠল। ছবিগুলোর দিকে তাকাতেই যেন এক ঝটকায় পৌঁছে গেলাম 10 বছর আগে। ছোটবেলা থেকেই আমি আর অভিষেক, যাকে বলে হরিহরাত্মা, দুজন সবসময় একসাথেই থাকতাম। সেবার কলেজ সবে শেষ হয়েছে, আর দুজনের হাতে বেশ অনেকটা সময়। হঠাৎ একদিন অভিষেক আমাদের বাড়িতে এসে বলল, বলছি এবার ছুটিতে দিদির বাড়ি ঘুরতে যাবি? মানে তোর দিদির শ্বশুর বাড়িতে হঠাৎ? আরে সেই কবে গেছে, এখনো অবধি একবারও না তো বাপের বাড়ি এসেছে, আর না তো একটা ফোন করেছে। মা খুব চিন্তা করছিল। মন্দ হয় না যদিও, সুবর্ণাদিদের তো সেই বড় জমিদার বাড়ি, ছুটিটা বেশ জমে যাবে। হ্যাঁ সেই তো, আসলে তুই তো বিদেশে চলে যাবি, তার আগে যতটা সময় একসাথে কাটানো যায় আর কি। বিদেশ যাওয়া মনে হয় না আর হবে। ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলেও বাবা মা অতটা টাকা পয়সা জোগাড় করতে পারবে না। আরে সে বললে হয় নাকি, তুই হচ্ছিস আমাদের গ্রামের হীরের টুকরো ছেলে, আর আমি খবরের কাগজে চাকরি পেয়েছি না। তোর যদি টাকার দরকার হয় আমি দেব। অভিষেকের মুখের দিকে তাকিয়ে হেসেছিলাম সেদিন। কলেজে পড়াকালীনই অভিষেক এক খবরের কাগজের অফিসে সাংবাদিকের চাকরি নেয়।
তার ভবঘুরে অ্যাডভেঞ্চার পাগল স্বভাবের সাথে কাজটাও একদম মিলে গিয়েছিল। দুদিন পরে আমরা দুজনে রওনা হলাম ওর দিদির শ্বশুরবাড়ির দিকে। সেখানে গিয়ে একরকম জামাই আদর হলো আমাদের। সুবর্ণাদিকে দেখেও মনে হচ্ছিল খুব সুখেই আছে। সুবর্ণাদির স্বামী আর শ্বশুরমশাইও আমাদের এভাবে আপন করে নিলেন যেন সেই কতদিনের চেনা পরিচিতি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু অভিষেককে কেমন যেন অন্যমনস্ক লাগতো। মাঝে মধ্যেই গায়েব হয়ে যেত। রাত বিরেতে সুবর্ণাদির বাড়িতে কি যেন খোঁজাখুঁজি করত। একদিন সুবর্ণাদির স্বামীর দপ্তরের সামনে দিয়ে যাচ্ছি, এমন সময় দেখি অভিষেক সেখানে কিসব কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। কৌতূহলবশত ভেতরে গেলাম। বললাম, কি রে অভিষেক, জামাইবাবুর অফিসে কি করছিস তুই? আজ প্রমাণ খুঁজে পেয়েছি। জামাইবাবুদের যে এনজিওটা আছে শহরে, সেটা আসলে এনজিও নয়, একটা পতিতালয়। এই দেখ তার কাগজপত্র আর প্রমাণ। গ্রামের মেয়েদেরকে পাচার করে তারা কত টাকা কামিয়েছে। কি বলিস? তোর জামাইবাবু তো ভালো মানুষ। তুই ওনাদের মানুষ বলছিস? আমাদের খবরের কাগজের দপ্তর থেকে খবরটা আসতে আমি নিজেও বিশ্বাস করিনি প্রথমে। তারপর অনেক বিশ্বাসযোগ্য সূত্র থেকে শুনে ঠিক করলাম এখানে এসে তাদের পর্দা ফাঁস করে দেব। সেই উদ্দেশ্যেই আমার এখানে আসা। অভিষেকের কথাগুলো শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। এমন সময় সুবর্ণাদির শ্বশুর মশাই ঘরে ঢুকলেন। বললেন, অভিষেক, আমার সাথে এসো দেখি। অভিষেক ইতস্তত করে ওনার সাথে বেরিয়ে গেল। সকাল পেরিয়ে সন্ধ্যা কেটে গিয়ে রাত নেমে এলো, তাও অভিষেক ফিরল না। উদ্বিগ্ন হয়ে বারান্দায় পায়চারি করছি। এমন সময় অভিষেক এসে দাঁড়ালো আমার সামনে। হে, কি অবস্থা হয়েছে ওর! সারা শরীর রক্তাক্ত, পরনের জামাটাও ছিঁড়ে গিয়েছে। বললাম, অভিষেক, হে কি অবস্থা তোর? আমাকে তুলে নিয়ে দিদির শ্বশুর মশাইয়ের লোকেরা খুব মেরেছে রে। আমি কোনোভাবে পালিয়ে এসেছি। তুই এক কাজ কর, তাড়াতাড়ি বড় রাস্তায় গিয়ে গাড়ি দেখ। দিদিকে আর এই নরকে ফেলে রাখবো না, আমি ওকে নিয়ে আসছি। অভিষেক চলে গেল সুবর্ণাদের ঘরের দিকে, আর আমি ছুটলাম বড় রাস্তার দিকে। বড় রাস্তায় কোনো রকমে উঠে তো এলাম, কিন্তু গাড়ি তো দূরের কথা, একটা জনমানুষেরও দেখা নেই দূর দূরান্ত অবধি। এই বড় রাস্তা দিয়ে বাস যেতে দেখেছিলাম দিনের বেলায়, সেই আশাতেই দাঁড়িয়ে রইলাম। যদি কোনো বাস সামনে দিয়ে যায় তবে চটজলদি উঠে পড়ব। অনেকটা সময় কেটে গেল, অভিষেক কেন আসছে না বুঝতে পারছি না। হঠাৎ আমার পেছনে কারো পায়ের শব্দ শুনে ঘুরে তাকালাম। কিরে ভাই, এত দেরি? আর গাড়ি তো একটাও। এ কি জ্যাঠামশাই, আপনি? অভিষেকের সাথে আমাদের কথা হয়েছে, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটিয়ে নিতে আমাদের একটু সময় লাগবে। আর বুঝতেই পারছো, যতই কাছের বন্ধু হও না কেন, বিষয়টা পারিবারিক তো। তোমার এসবের মধ্যে না থাকাটাই ভালো। আমার ড্রাইভার আসছে গাড়ি নিয়ে, তোমায় সকালের মধ্যেই বাড়ি পৌঁছে দেবে। আর এটা রাখো। সুবর্ণাদের শ্বশুরমশাই একটা মোটা খাম বের করে আমার হাতে দিলেন। এটা কি জ্যাঠামশাই? এতে 20 লাখ টাকা আছে। সেদিন বলেছিলে বিদেশে পড়তে যাওয়ার জন্য টাকার দরকার, এতে আশা করি হয়ে যাবে। আর শোনো, এখানে যা যা দেখলে বা শুনলে কাউকে কিচ্ছু বলতে যেও না, জানো। তোমার ভিসার ইন্টারভিউয়ের জন্য কথা বলে রেখেছি আমার এনজিওর মাধ্যমে। পরশু শহরে চলে যেও। ওই যে গাড়ি চলে এসেছে, ভালো মতো যেও। একটা গাড়ি এসে দাঁড়ালো আমার সামনে। খামটা হাতে নিয়ে গ্রাম ছাড়লাম। ওদের বাড়ি থেকে একটু দূরে একটা পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি অভিষেককে কিছু লোক কোথায় যেন নিয়ে যাচ্ছে। গাড়িটা দ্রুত পুকুরের পাশ দিয়ে পার হয়ে গেল। একবার খামটার দিকে তাকালাম আর নিজের কথা ভেবে চুপ করে রইলাম। সুবর্ণাদের শ্বশুরমশাইয়ের কথা মতো ভিসার ইন্টারভিউ দিয়ে চলে গেলাম বিদেশে। যাবার আগে আর অভিষেকের সাথে দেখা করার কথা মনে পড়েনি। অভিষেক আমার সামনে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে। বুঝতে পারছিলাম তার সাথে সে রাতে খুব খারাপ কিছু হয়েছে।
ক্ষমা চাইতে যাব এমন সময় দেখি অভিষেকের চেহারাটা কেমন যেন বিকৃত হয়ে যেতে শুরু করলো, ঠিক যেন এক পচা গলা মৃতদেহ। ভয়ে আমার গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। দরজা খুলে পালিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলল না। অভিষেকের পৈশাচিক হাসির আওয়াজে ঘর ভরে গেল। 10 বছর কেটে গেল, কিন্তু তোর স্বভাব আর বদলালো না। আবার পালিয়ে যেতে চাস সেদিনের মতো? অভিষেক ভাই, বিশ্বাস কর, আমি একদমই চাইনি তোকে ছেড়ে পালিয়ে যেতে। আমি ভেবেছিলাম তুই জ্যাঠামশাইয়ের সাথে সবকিছু মিটমাট করে নিয়েছিস। উনিও আমাকে তাই বললেন। মিথ্যে মিথ্যে বলছিস তুই? তুই কি ভেবেছিস আমি সেদিন দেখতে পাইনি? তুই গাড়ি করে চুপি চুপি পালিয়ে গেলি, টাকার বিনিময়ে সেই শয়তানগুলোকে আমাদের বন্ধুত্ব বেচে দিলি। আমার টাকার খুব দরকার ছিল রে ভাই অভিষেক। সেদিনের পর থেকে অনুশোচনায় আমাকে করে করে খেয়েছে প্রতিদিন। তাই বুঝি সেই জন্যে তুই ওভাবে পালিয়ে যেতে পেরেছিলি বিদেশে চুপি চুপি? আমার সাথে একবারও দেখা করার প্রয়োজন বোধ করিসনি? জানিস জানিস সেদিন কি হয়েছিল আমার সাথে? চল দেখাই তোকে। নিমিষের মধ্যে বাড়িটা যেন কোথায় মিলিয়ে গেল। দেখলাম এক পানা পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। আমার চোখের সামনে কিছু লোক অভিষেককে কুপিয়ে কুপিয়ে জখম করছে। আমি দৌড়ে যেতে গেলাম তাদের দিকে, কিন্তু এক অমানসিক শক্তি যেন আমার পা মাটিতে আটকে রেখেছে। হঠাৎ দেখি তারা যেন কোথায় উধাও হয়ে গেল, আর পানা পুকুরের ভেতরের সেই বিভৎস চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকলো শুধু অভিষেক। বলল, সেই দিন তুই যাবার পরে আমাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে দিদির শ্বশুরের সাগরেদরা। আর দিদি যখন জামাইবাবুকে প্রশ্ন করে তাকেও গলা টিপে মেরে ফেলে। তারপর আমাদের দুজনের দেহগুলো ওই পানা পুকুরে ফেলে দিয়ে চলে যায়। তাতেও আশ মেটে না তাদের। বছর ঘুরতে না ঘুরতেই পানা পুকুর ভরাট করে এই বিশাল বাড়ি তৈরি করে পাপের পয়সায়। ছাড়িনি, একটাকেও ছাড়িনি। ওদের পুরো বংশকে আমি আর দিদি মিলে নিজের হাতে ধ্বংস করে দিয়েছি। কথা শেষ করার সাথে সাথে অভিষেক আঁকড়ে ধরে আমার পা দুটো, ঠিক যেমন স্বপ্নে দেখেছিলাম। ধীরে ধীরে পুকুরে টেনে নিয়ে যায় আমাকে। বাঁচার জন্য ছটফট করছি। বললাম, অভিষেক অভিষেক আমার ভুল হয়ে গেছে ভাই, আমায় ক্ষমা কর, আমায় ছেড়ে দে আমাকে। এভাবে বন্ধুত্বের দাম না দিয়ে তোকে ছেড়ে দেব তা কি হয় বন্ধু? অনেক দিন ধরেই একা আছি রে, এখন থেকে না হয় দুজনে একসাথেই থাকবো। সবাই বলতো না যে আমরা হরিহর আত্মা? অভিষেক আমায় চাপটে ধরে নিয়ে যাচ্ছে পুকুরের নিচে। চোখ দুটো জীবনের মতো বন্ধ হবার আগে দেখতে পেলাম সেই পরিচিত হাসিটা। জানিস সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। তুই যে আমার সাথে এমন করবি আমি কখনো ভাবতে পারিনি। আর তোকে আমি এখন যতই শাস্তি দিই না কেন, আমি আর আমার আগের অবস্থানে ফিরে যেতে পারবো না। যা, তুই চলে যা। আমি কিছু বলার আগেই অভিষেক আমাকে থামিয়ে দিয়ে বলল, আমার সময় শেষ, এবার আমাকে যেতে হবে। অভিষেক ভাই, একটু শুন ভাই। অভিষেক। অমাবস্যার ঘাড়ো অন্ধকার ফুটে রাতের স্নিগ্ধ রূপালী আলোয় চারপাশ নিস্তব্ধ। শুধু একটানা বয়ে চলেছে এক ঠান্ডা হাওয়া, আর সে হাওয়ার মাঝে নিঃশব্দে মিলিয়ে গেল অভিষেকের আত্মা। আমি দাঁড়িয়ে রইলাম বুকে একরাশ শূন্যতা নিয়ে, যেন সমস্ত শব্দ, সমস্ত সময় থেমে গিয়েছে সেই মুহূর্তে। ক্ষমার যে স্পর্শ সে রেখে গেল আমার হৃদয়ে, তা চিরকাল বয়ে বেড়াবো আমি, পাপের ভার নয় বরং ভালোবাসার ঋণ হয়ে।